সব মিলিয়ে একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে দেশটা এগোচ্ছে। সরকার নানাবিধ সময়ে নানা রকম চিন্তাভাবনা করছেন। জনাব শাহাদাতুল সেলিম, আপনার কাছে শুরুতে যেতে চাই, এই কমিশনকে আসলে আপনারা কিভাবে দেখছেন সেটি আমার প্রশ্ন। কারণ আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন সেই তালিকার ব্যক্তিরা এখানে নেই, এই 5 জনে। এবং এরই মধ্যে আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটি, যেটি তারা এই পুরো কমিশনকেই প্রত্যাখ্যান করেছেন। আপনাদের অবস্থান কি? আসলে বিষয়টা আমরা কি মন্তব্য করব বুঝে উঠতে পারছি না। পুরো ব্যাপারটাই এক ধরনের ঘোলাটে এবং আপনার সরকারের পদক্ষেপ, সরকারের কর্মকাণ্ড মধ্যে এক ধরনের স্ববিরোধিতা এবং আপনার এক ধরনের মানে রহস্যময় কর্মকাণ্ডই বলা যেতে পারে আর কি। আমরা শুরু থেকেই সরকারের কাছ থেকে যেটা চেয়েছিলাম সেটা হলো যে একটা রোড ম্যাপ চেয়েছিলাম। তো নির্বাচনী রোডম্যাপটা সেইভাবে আমরা এখনও পাইনি। এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছে। তার মধ্যে হঠাৎ করে দেখলাম যে একটা সাব কমিটি গঠন করা হয়েছে এবং আপনার বিগত সরকার ঠিক যে পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করেছে সেই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে, রাজনৈতিক দলগুলো নাম দিয়েছে। মানে রাজনৈতিক দল 2022-এর সেই নির্বাচন কমিশন গঠন আইন তো আর পরিবর্তন হয়নি, সুতরাং সেভাবেই তো যাবে না। সেটাই এই সরকার তো মানে আগের নিয়মেই শপথ নিয়েছেন, সুতরাং সেখানে কি খুব বেশি অবাক হবার কিছু ছিল না? যেমন এই সরকার তো আগের নিয়মে শপথ নেওয়ার পরও কিন্তু বেশ কিছু বিষয় সংস্কারের কথা চিন্তাভাবনা করছে এবং নির্বাচন সংস্কারের ব্যাপারে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটির মতামত পাওয়ার আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক নেতাদের কাছে, দলগুলোর কাছে যেই নামগুলো চেয়েছে আমরা সবাই নাম দিয়েছি। এখন কার নাম এসছে কার নাম আসে না সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারছি না এবং আপনারাও কীভাবে বলতে পারছেন সেটাও আমরা জানি না। কারণ পুরো তালিকাটা কি কোথাও কি এসছে যে কোন দল কোন নাম দিয়েছে সে তালিকাটা তো আমরা অন্তত আমার চোখে পড়েনি আর কি। তো নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনে যারা আছেন তাদের মধ্যে আপনার আগের নিয়মেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। একজন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা, একজন অবসরপ্রাপ্ত আমলা, সিনিয়র আমলা, এইভাবে গঠিত হয়েছে। এখন নির্বাচন কমিশন যে বক্তব্যটা দিয়েছেন যে তিনি আপনার আগের পথে না হেঁটে নতুন করে আপনার আস্থা অর্জন করে নির্বাচনটা করবেন। আমরা তো আস্থা রাখতে চাই, কিন্তু নির্বাচন কখন হবে, কিভাবে হবে, আদৌ হবে কি না, এসব ব্যাপারেও কিছুটা আপনার প্রশ্ন থেকে যায়। আর জাতীয় নাগরিক কমিটি কী কারণে পুরো নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে সেটা আমরা জানি না। আবার এই তাড়াহুড়া করে নির্বাচন কমিশন ঘটনার পিছনে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপনার উপদেষ্টার পরিবর্তে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমরা বিবেচনা করে দেখছি। সার্বিকভাবে আসলে আমাদের কাছে পরিস্থিতি ঘোলাটে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে সরকার সুনির্দিষ্ট কোনো মানে এজেন্ডাতে নেই। সরকার নানাবিধ সময়ে নানা রকম চিন্তাভাবনা করছেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সরকারের উপদেষ্টাদের কথার সাথে একজনের সাথে আরেকজনের কথার কাজের মিল নেই, একজনের কাজের সাথে আরেকজনের কথার মিল নেই। এবং আমরা যেটা দাবি করছি বারবার যে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করার জন্য, সে ব্যাপারেও আমরা কোনো উদ্যোগ দেখছি না। উপদেষ্টা মণ্ডলী যারা সংস্কার কমিটি করেছেন, সংস্কার কমিটির রিপোর্ট পাওয়ার পরে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন বিভিন্ন বিষয় সংস্কারের ব্যাপারে। তো সেটা একটা জিনিস। পাশাপাশি উপদেষ্টারা যেসব দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না, জনগণের কাছে প্রতীয়মান হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরম্ভ করে অন্যান্য উপদেষ্টারা তাদের পারফরমেন্স আমাদের কাছে সন্তোষজনক নয়। বিভিন্ন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়গুলোতে যে সংস্কার করার দরকার সেই সংস্কারগুলো করতে পারছেন না। মন্ত্রণালয়গুলোকে গতিশীল করার জন্য এবং মন্ত্রণালয়গুলোকে আপনার বিভিন্ন জবাবদিহিতামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার বিষয়গুলো, সেগুলোর সাথেও আপনার তাদের কোনো যোগসূত্র আছে এটা আমরা মনে করছি না। সরকারের প্রতি ধরুন রাজনীতিক হিসেবে এক ধরনের আপনাদের মত পার্থক্য কিংবা আস্থা সংকট হতে পারে, কিন্তু মানে অতীতে সবসময় দেখা যায় যে নির্বাচন কমিশন সবার আস্থায় নিয়ে যে কাজ করতে পেরেছে সেটি কিন্তু সেই আমার 111-এর নির্বাচন কমিশন ছাড়া খুব বেশি দেখা যায় না। কারণ এবারও সিইসি বলেছেন, আমি যদি একটু ওনার ভাষায় বলি, তিনি বলেছেন যে সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু নির্বাচন করতে হবে। আমরা একা পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন দেব। এই কথা ঘুরিয়ে ফিরে প্রায় প্রত্যেক সিইসি তার প্রথম বক্তব্য থেকে শেষ বক্তব্যে বলে থাকেন। তো একজন মানে রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই কমিশনকে আপনারা
আস্থায় আনবেন কিংবা সমর্থন না, দেবেন? আমার মনে হয় আপনার যে সরকারের উচিত ছিল বিগত 3টা নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার জন্য, কারণ তারা জাতির সাথে যে মশকরাটা করেছে, নির্বাচনের নামে জনগণের অর্থকে যেভাবে আপনার লুণ্ঠন করেছে এবং নির্বাচনের নামে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, এই বিষয়গুলো বিবেচনা এনে আগে তাদেরকে বিচারের সম্মুখীন করা দরকার ছিল। তাদেরকে বিচারের সম্মুখীন করলেই তারপরে আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আমরা আস্থাবান হতে পারতাম এবং বর্তমান কমিশনও অন্তত চিন্তা করতো যে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো সব মিলিয়ে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে দেশটা এগোচ্ছে এবং এই হজবরল অবস্থার থেকে দেশটাকে একটা সঠিক রাস্তায় আনার জন্য আমরা বারবার বলছি, এখনও বলছি, বারবার বলছি যে একটা নির্বাচন করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি সময়ের প্রয়োজন নাই। অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো বা মানে অন্তর্বর্তীকালীন সরকারগুলো 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে বিতর্কের ঊর্ধ্বে উঠেই। বর্তমান সরকার নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো করেই নির্বাচনগুলো দ্রুততার সাথে দিয়ে দেবে এবং বিতর্কের অবসান ঘটবে। নানান বৈকৃত ষড়যন্ত্র চক্রান্ত চলছে, চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করে তারা আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং রাজনীতিবিদরা, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা কেন জানি যতই দিন যাচ্ছে আমাদের প্রত্যাশাটা ফিকে হয়ে আসছে এবং আমরা মনে করছি যে আসলে আমাদের প্রত্যাশা ফিকে হয়ে আসার আগেই আপনার বর্তমান সরকার তাদের অবস্থানটা পরিবর্তন করা দরকার এবং বর্তমান সরকার তাদের অবস্থানটা স্পষ্ট করা দরকার।